কোথায় কোথায় গেল সেই মহারানী? সকালবেলা ঘুম থেকে চোখ খুলে কি পাড়া চড়তে বেরিয়ে পড়লো? কলপাড়ে এতগুলো ইঁটো বাসন যে ফেলে রেখে দিয়েছে, সেদিকে কোনো হুঁশ নেই ওনার। বেশ কিছুক্ষণ পর তার বৌমা বাড়ি ফিরে এলো। তা মহারানী, কোথায় গিয়েছিলে শুনি সকালবেলা? কলপাড়ে এতগুলো ইঁটো বাসন ফেলে তুমি কোন আক্কেলে পাড়া চড়তে বেরিয়ে পড়লে? পাশের বাড়ির পুঁটি আছে না, মাছ বাছতে গিয়ে ওর হাতে একটা বড় মাছের কাঁটা ফুটে গিয়েছিল। খুব ব্যথায় চিৎকার করছিল, সেই জন্যই ওকে একটু সাহায্য করতে গিয়েছিলাম। আমাদের ঘরে ওষুধ আছে, সেই ওষুধ নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে এলাম। দেশ উদ্ধার করতে গিয়েছিলে? দেশ উদ্ধার? তা বেশ ভালো তো, তুমি দেশ উদ্ধার করে বেড়াবে, কিন্তু তোমার সংসারটা কে উদ্ধার করবে বলো তো দেখি? তুমি লোকের বাড়ির বউয়ের ব্যথা সারানোর জন্য একেবারে পড়ে কি মরি করে দৌড়ালে, অথচ নিজের শাশুড়ির যে সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে সেদিকে কি নজর আছে? নজর থাকবে না কেন মা? আমি তো কালকে রাত্রিরেই আপনার ছেলেকে বলে রেখে দিয়েছি যে মায়ের কিন্তু সুগারের ওষুধ শেষ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে বাজার করার আগে ওষুধটা কিনে নিয়ে আসবে। কেন? আমার ছেলে কেন ওষুধ কিনতে যাবে? সে এত কষ্ট করে হাড় মাস খেটে এই সংসারের জন্য উপার্জন করছে, সে কিনা আবার ওষুধও আনতে যাবে আমার জন্য? ওষুধ আনতে গেলে ওকে তো আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। তুমি কি চাও না যে আমার ছেলেটা একটু বিশ্রাম নিক দিনের শেষে? তুমি অন্যকে সাহায্য করতে না গিয়ে ওই সময়টা যদি নিজেই ওষুধটা কিনতে চলে যেতে, তাহলে তো একটু ভালো হতো। হ্যাঁ মা, এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি ভেবেছিলাম ও তো বাজার করতে যাবেই, তখনই না হয় ওষুধটা কিনে নিয়ে চলে আসবে। আমি আবার কেন যেতে যাব? ওর খুব কষ্ট হবে, তাই না মা? এটা আমি একেবারে ভেবে দেখিনি। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে ওষুধটা নিয়ে আসছি। তুমি যদি এখন ওষুধ আনতে বেরিয়ে পড়ো, তাহলে এই বাসন কুসুন কে মাজবে? আমি? তুমি কি চাইছো এই বুড়ি শাশুড়ি এখন বসে বসে বাসন মাজুক আর রাতের বেলা হাঁটুর ব্যথায় কষ্ট পাক? আর তাছাড়াও আমার ছেলে তো খেয়ে অফিসে যাবে, রান্না বাড়িতে দেরি হয়ে যাবে না? অফিসে দেরি করে ঢুকলে মাইনে থেকে টাকা কাটা যাবে, সে খেয়াল কি আছে তোমার? এইগুলো তো আমি ভেবে দেখিনি মা, এবার আমি কি করব? তা ভাববে কেন, মাথা মোটা বউ তো একটা। নাও নাও, ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে তুমি বরং ওষুধটা আনতে চলে যাও। তুমি রান্নাটা করে রেখে যাও, বাবুকে টিফিন গুছিয়ে ঠিকঠাক ভাবে আমি খেতে দিয়ে দেবো, সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই। যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো সেরে বেরিয়ে পড়ো। বিয়ের পর থেকে জবার শাশুড়িমা জবার সঙ্গে এইরকমই আচরণ করত। আসলে জবা ছিল একটু ভোলে ভালা সরল প্রকৃতির মানুষ। যে যা তাকে বোঝাতো সে সব বুঝে নিত সরল মনে। আর এই সুযোগে তার শাশুড়িমাও তাকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে দিত। আসলে জবার প্রতি জবার শাশুড়িমায়ের রাগ ছিল, কারণ তিনি ভাবতেন যে ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ছেলে তার বউয়ের কথায় ওঠে আর বসে, তার মায়ের দিকে ছেলের কোনো নজর নেই। এই জন্যই এই রাগ থেকে জবার শাশুড়ি তাকে দিয়ে ইচ্ছা মতো খাটাতো। মা, বৌদি কোথায় গো? বৌদিকে সকাল থেকে কোথাও দেখছি না। বৌদি কি কোথাও বেরিয়েছে নাকি? হ্যাঁ, বেরিয়েছেই তো, ওকে আমি একটা কাজে বাইরে পাঠিয়েছি। কেন, বৌদিকে কি দরকার? আগে তো এত বৌদি বৌদি করতিস না। যখন বৌদি ছিল না তখন তো তোর সব কাজেই মাই করে দিত, এখন কি আর মাকে কোনো দরকার পড়ে না রে? এইভাবে বলছো কেন? তোমার বয়স হয়েছে, সংসারের এত কাজ তুমি পারো না। বৌদির কম বয়স, চটপটে মানুষ, সংসারটাকে তো বৌদি একা হাতে গুছিয়ে রেখেছে, সেই জন্যই এখন যে কোনো কাজে বৌদিকে দরকার পড়ে।
আসলে কালকে আমি বৌদিকে কয়েকটা জামা আয়রন করতে দিয়েছিলাম। দেখো না, বৌদি মনে হয় করতে ভুলেই গেছে, তাই জন্য হয় এই চুড়িদারটাই পরে অফিসে যেতে হচ্ছে। আয়রন করতে দিয়েছে কিনা সেটাই জানার জন্য আমি বৌদিকে খুঁজছি। দেখ, মনে হয় একেবারে বেমালুম ভুলে মেরে দিয়েছে। ওর যা কাজের ছিরি, বলবি এক করবি আর এক। আর একটু কুঁড়েও আছে রে, কুঁড়েও আছে। শ্বশুর বৌদির নামে এইসব আজে বাজে কথা বলো না তো। বৌদি তো তোমার জন্য এত কিছু করে, তোমার এত সেবা যত্ন করে, তাও বৌদি যে কেন তোমার থেকে একটু গুণগান পায় না বুঝি না বাপু। আমি যদি তোমার বৌমা হতাম না, তাহলে আমি তোমার কিচ্ছু করে দিতাম না, বুঝতে তুমি তখন। একা তোমাকে এই সংসারে ফেলে দিয়ে আমি আমার বরকে নিয়ে আলাদা হয়ে যেতাম। বৌদি নেহাত ভালো মানুষ, সেই জন্যই তোমার সঙ্গে এতক্ষণে ভালো ব্যবহার করে। তোকে কি এত কষ্ট করে জন্ম তোর বৌদি দিয়েছে নাকি মা দিয়েছে? আজকে ওই দুদিনে আসা মেয়ের জন্য তোর কাছে তোর জন্মদাত্রী মা এত পর হয়ে গেল? বেঈমান, বেঈমান, সব বেঈমান আমার সংসারে। ছেলেটাকে তো নিয়েই বসে আছে, এখন আমার মেয়েটারও মাথা খাচ্ছে ওই রাক্ষসী মেয়ে ছেলে। তোমার সঙ্গে কথা বাড়ালে আমার অফিসে দেরি হয়ে যাবে, চললাম আমি। এইভাবেই কেটে গেল বেশ অনেকগুলো দিন। আর তারপর মা, অনেকদিন পর বিদেশ থেকে আমার বান্ধবী এসেছে, আমার সঙ্গে আজকে একটু দেখা করতে চেয়েছে। আমি আসছি। হ্যাঁ, আপনার দুপুরবেলার খাবার দাবার সব গুছিয়ে টেবিলে ঢাকা দেওয়া আছে, আপনি একটু খেয়ে নেবেন। সে কি, তুমি বেরোবে এ কথা তো আমায় বলোনি আগে থেকে। আমার তো একটা কাজ ছিল গো। কাজটা কাল করে দিলে হবে না? আসলে ও আজকেই দেখা করতে বলেছে, আমি তো ওকে যাব বলে দিয়েছি। ও হয়তো আমার জন্য অপেক্ষাও করছে। তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। সকাল থেকেই না বুকটা কেমন ব্যথা ব্যথা করছে গো, খুব ব্যথা ব্যথা করছে। ভাবলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু বেলা যত বাড়ছে আমার ব্যথাটাও ততই বাড়ছে। ভাবলাম দুপুরবেলা একটু তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাব। এখন তুমি এই অসুস্থ শাশুড়ি মাকে রেখে দিয়ে ড্যান ড্যান করে তোমার বান্ধবীর সঙ্গে ঘুরতে যেতে পারবে? না না, এই অবস্থায় আপনাকে কিভাবে ফেলে রাখি বলুন তো? আপনি ভাবলেন কি করে যে আপনার এই অবস্থা শুনেও আমি আপনাকে রেখে দেব? আমি বরং বান্ধবীর সঙ্গে অন্য কোনোদিন দেখা করে নেব, বলে দেব যে একটা ইমার্জেন্সি পড়ে গেছে, সেই জন্য আমি আসতে পারিনি। আমার বান্ধবী ঠিক বুঝবে। আপনি চলুন, আমি এখনই আপনাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আনি। তাই তো চেয়েছিলাম। উফ, আমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। কি সুন্দর কয়েক সেকেন্ডের মধ্যে বুকে ব্যথার নাটকটা করে ফেললাম। আমি বাড়িতে বসে থাকবো আর মহারানী বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি করবে। এখন চলো, আমায় নিয়ে ডাক্তারখানায় বসে থাকবে আর সারাদিন আমার সেবা যত্ন করে দিন কাটাবে। কাজের চাপে তোমার কাছে তো আসতেই পারি না মা। শুনলাম নাকি তোমার বুকে ব্যথা করছে। এখন শরীরটা কেমন আছে তোমার? ভালোই আছে। তোর দাদা বিয়ে করে আর এই ঘরে ঢোকে না, বলে নাকি কাজের চাপ, কথা বলার সময় নেই। বউয়ের সঙ্গে কিন্তু ঠিক কথা বলছে, যত সময়ের অভাব খালি মায়ের কাছে। তাও ভালো, মেয়েটা এখনো পর হয়নি, মায়ের কথা ভাবে। এরম ভাবে কেন বলছো মা? আসলে এখন বছরের শেষ তো, সেই জন্য খুব কাজের চাপ পড়েছে গো। মা, রাত হয়েছে, খেয়ে নেবেন, চলুন। বোন, তুমিও এসো, তোমাকেও আমি মায়ের সঙ্গে খেতে দিয়ে দেব। মেয়ের সঙ্গে দুটো কথা বলছিলাম, বৌমা সহ্য হলো না। কালো বিড়াল যেমন রাস্তা কাটে, বৌমাও তেমন চলে এলো ব্যাগরা দিতে। ধুর ধুর, এই মেয়েটা আমায় আর শান্তি দিল না।
খাওয়া দাওয়া শেষ করে তার শাশুড়ি মা শুয়ে পড়ল। আর ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখতে থাকলেও ওই বুড়ি সব সময় আমায় দিয়ে কাজ করায়, খুব খাটায় আমায়। এই দেখো আমার হাতগুলো দেখো কেমন হয়ে গেছে দেখতে। আমি আর তোমার মায়ের এত খিদমত খাটতে পারছি না। তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি সেই বুদ্ধি অনুসারে কাজ করো। মা এখন ঘুমোচ্ছে, সম্পত্তির কাগজে এই সুযোগে মায়ের থেকে টিপছাপ নিয়ে নাও। তোমার বোনকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ব্যাস ঘাড় থেকে আর একটা আপদও চলে যাবে। তখন এই সমস্ত সম্পত্তির মালিক তুমি। এই বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবে, তার জায়গায় আমরা একটা ফ্ল্যাট পাবো আর নগদ বেশ কিছু টাকাও পাবো। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, তারপরে আমরা দুজন খুব ভালো করে জীবন কাটাবো। কি গো, বুদ্ধিটা কেমন লাগলো? এটা তো তুমি দারুণ বুদ্ধি দিয়েছো। চলো চলো, তাহলে এখনই গিয়ে মায়ের কাছ থেকে সম্পত্তির কাগজে সইটা করিয়ে নি। না না না, আমি কিছুতেই সই করব না। বাবু বাবু, আমার ছেড়ে দে। আমি আর বৌমার সঙ্গে কোনো অন্যায় করব না রে, কোনো অন্যায় করব না। কি হয়েছে, কি হয়েছে মা তোমার? তোমাকে সেই কখন থেকে ডাকছি, সাড়াই দিচ্ছ না। বৌমা তো তোমার কেঁদে কেটে অস্থির হয়ে চলেছে। কি হয়েছে বলো না, এরকম ভাবে তুমি চেঁচাচ্ছিলে কেন? ও, আমি স্বপ্ন দেখছিলাম। বাবু বাবু, তুই এসেছিস আমার ঘরে, এসেছিস তুই? তুই জানিস এই কালনাগিনী তোর মাথায় বুদ্ধি দিচ্ছিল রে। আমার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তোর বোনের তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে আপদ বিদায় করে দেবে, তারপরে এই সমস্ত সম্পত্তি নিজে আত্মসাৎ করবে। না গো মা, এসব তোমার ভুল ধারণা। আমি বাইরে থাকলেও যখনই আমি বাড়িতে ফোন করি সবার আগে তোমার খবর নিই। অফিস থেকে ফিরে অফিসে যাওয়ার সময় সব সময় তোমার আগে খবর নিই। তুমি কি খেয়েছো, তুমি ওষুধ খেয়েছো কিনা, তোমার শরীর ঠিক আছে কিনা, সব খবর মা আমার কাছে থাকে। কিন্তু এটা আমারই ভুল, কাজের চাপে আমি তোমাকে সময় দিতে পারি না। কিন্তু তাই বলে তোমাকে আমি অবহেলা করি না মা।